একটা মেয়েকে ভালোবেসে কতকাল ভাবে দেবদাস হয়ে ঘুরে বেড়াবি? তুই তো আমাকে তুলির বিয়ের আরো 2 বছর আগে থেকেই বলে এসেছিস তুই আর কাউকে ভালোবাসিস না। আজ 4 বছরে কি তোর মনের অনুভূতি বদলায়নি? কাউকে ভালোবাসলে সময় হিসেব করে ভালোবাসা যায় না। নাকি আজ বলেছি ওকে কাল থেকে মুছে দেব, তাই বলে এটা কখনো সম্ভব হবে? হ্যাঁ, আমি মানছি, তোকে আমি বলেছি যে আমি তুলিকে আর ভালোবাসি না। কিন্তু দোস্ত, 4টে বছরের প্রতিটি রাত জানে আমি কতটা চেষ্টা করেছি তুলির জন্য আমার মনে হওয়া অনুভূতিগুলোকে, ভালোবাসাগুলোকে ভুলিয়ে দিতে, কিন্তু আমি ব্যর্থ। আরে, কার জন্য রে তোর এত ভালোবাসা? তুলির জন্য, যে কিনা কিছুদিন আগেও অবধি তোর নামটা পর্যন্ত কারোর কাছ থেকে শুনতে চায়নি। ওর কাছে আলফাত শেখ শিমুল শুধুই একজন খুনি। তুই কার খুনি? ইসফাকের? আরে ইসফাকের যেদিন রক্তের অভাবে ডেথ হয় সেদিন তুই শহরেই ছিলি না। তুই কোথায় ছিলি এটা আমি জানি, মাসুদ জানে, আমাদের কলিগরা জানে। তোকে এত কিছু বলার পরও তুই কিভাবে আমার সামনে দাঁড়িয়ে বলছিস যে তুই এখনো তুলিকে ভালোবাসিস? দেখ শাকিল, আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নেই। আর রইল তুলিকে ভালোবাসার কথা, এটা আমার মনের সুপ্ত জায়গায় লুকায়িত ভালোবাসা। আমি চাইলে এই ভালোবাসা তুলি দেখবে, নয়তো কখনোও জানবে না। আমি যবে থেকে তুলিকে ভালোবাসছি তবে থেকেই নিজের কাছ থেকে, তুলির কাছ থেকে নিজের অনুভূতিকে লুকিয়ে রেখেছি। মরণের আগে পর্যন্ত লুকিয়ে রাখবো, কারণ তুলির চোখের দিকে তাকালে ইসফাকের অস্তিত্ব অনুভব করি আমি। আমি তো কোনোদিন তুলির এতটা কাছের মানুষ ছিলাম না। যদি থাকতাম তবে আমার দেওয়া আংটিটা ওর কাছে থাকতো। কিন্তু হাতের তালুতে রাখা আংটিটার দিকে পলকহীন চোখে তাকিয়ে কথাগুলো বলে চুপ করে আছে শিমুল। শাওন বন্ধুর হাতের দিকে তাকিয়ে আছে। এই আংটিটা অনেক চেনা তার, কারণ এই আংটিটা কেনার জন্য তার বন্ধু টিউশন করিয়ে টাকা জমিয়ে এই আংটিটা কিনেছিল তুলির জন্য। থাক সেসব কথা, এখন বল তোর কি অবস্থা? তোর মা কেমন আছে? শিমুলের প্রশ্ন শুনে শাওনের ধ্যানভঙ্গ হলো। তোদের ছেড়ে এখানে থাকছি এটাই অনেক খারাপ আমার জন্য, কিন্তু কেউ একজনের জন্য আগের মতন আর এতটা খারাপ লাগে না, বুঝলি? কেউ একজন বলতে ভাবি? ভাবি না, হবু ভাবি। আগামী মাসের 3 তারিখে বিয়ে আমাদের। আজ তো মাসের 20 তারিখ, তার মানে হাতে আর বাকি আছে 13 দিন। সময় খুবই কম, তাই আগে থেকেই তোদের সাথে দেখা করে ওয়েডিং কার্ড দিতে যাচ্ছি, কারণ তোদের মোবাইলে দাওয়াত দিলে পাত্তা পাওয়া যাবে না। প্লিজ দোস্ত, চলে আসিস, আমার বিয়েটা অ্যাটেন্ড করতে পারবি, আবার চা বাগানের শহরকে নিজের চোখে দেখেও আসতে পারবি। আচ্ছা, যাব। আজ চলি, তুই সময় মতন চলে আসিস আগামীকাল আমাদের বাড়িতে। আসবো মানে? দাওয়াত না দিলেও চলে আসতাম। বিয়ে বাড়ি মানে সুন্দর সুন্দর মেয়ে, বিয়ে হয়ে গেলে আর এমন সুযোগ আসবে না। তাই নাতাশার বিয়ের উশিলাই হোক ব্যাচেলার লাইফের শেষ বিয়েতে একটু আনন্দ করা যাবে। শাওনের থেকে বিদায় নিয়ে চায়ের দোকান থেকে বের হলো শিমুল। এরপর বাইক নিয়ে রওনা হলো বাড়ির পথে। ড্রয়িং রুমে বসে আছে নাতাশার বাবা মা, নাতাশা, দাদি, তুলির মা নীলুফা, ওর ছোট চাচা চাচি এবং ওনাদের 2 ছেলে। আলোচনা চলছে নাতাশার বিয়েতে কার কোন দায়িত্ব। যেহেতু সময় খুব কম, তাই কনভেনশন সেন্টারে এত কম সময়ে বুকিং দেওয়া যাবে না। তাই হলুদের অনুষ্ঠান ছাদে ও বিয়ে গার্ডেন এরিয়ায়। শিমুলকে দেখছি না যে? শিমুলের বাবা প্রশ্ন করলো শিমুলের মাকে। সকালের নাস্তা খেয়ে যে বের হয়েছে এখনো বাড়িতে ফিরে আসেনি। ছেলেটা আমার কেমন যেন হয়ে গেছে। চেহারার কোনো উৎফুল্লতা নেই, যা আছে শুধুই গম্ভীরতা। মন খারাপের সুরে কথাগুলো বলল শিউলি। মেয়ের মন খারাপ দেখে হালিমা বেগম চট করে নিজের মেয়ের জামাইকে বললেন, বাবা, বলছিলাম কি, শিমুলের তো বিয়ের বয়স কম হলো না? 32 বছরের তাগড়া যুবক এখন। ভালো একটা মাইয়া দেখা ওর শাদি কইরা দাও, দেখবা এহেনকার মতন আর থাকবো না। আম্মা, আপনার নাতিকে অনেকবার ওর মা বিয়ের কথা বলেছে, কিন্তু শিমুলের সামনে বিয়ে শব্দটা উচ্চারণ করা যায় না। এত বড় ছেলে আমাদের, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছে। আমাদের কাছে প্রতিদিন ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে শিমুলের জন্য, কিন্তু যার জন্য আসে সেই যদি রাজি না হয়, এতে আমাদের কী বা করার আছে? দুলাভাই, মেয়ে ঘটিত কোনো ব্যাপার নেই তো? শিমুলের ছোট মামা দুলালের কথায় উপস্থিত সকলের টনক নড়ে। যদি শিমুলের কোনো প্রেম থাকতো তবে ও সবার আগে ত্রিনাকে বলতো। কই, আজ পর্যন্ত ত্রিনার কাছে এমন কোনো কথা শুনিনি।
আচ্ছা ভাবি, তৃণা কবে আসবে? ননদের মুখ থেকে বড় মেয়ের তৃণার কথা শুনে নীলোফা বলল, ও হলুদের অনুষ্ঠানের দিন আসবে। ওর স্বামী খুব বেশি ছুটি পায়নি, তাই হলুদ এবং বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করে চলে যাবে। কি নিয়ে এত আলাপ করছো তোমরা? প্যান্টের পকেটে দু হাত রেখে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ল শিমুল। তোকে নিয়েই আলাপ করছিলাম ভাই। তুই নাকি বলিস শাদি করতে চাস না, তোর আব্বা কইলো। হালিমা বেগমের কাছ থেকে বিয়ের কথা শুনে শিমুল ওর বাবার মুখের দিকে এক পলক তাকিয়ে আবারও ওর নানির মুখের দিকে তাকিয়ে বলে, বিয়ে করলে কি হবে? চাকরি করছি, খাচ্ছি, ঘুরছি, এই তো বেশ চলছে জীবন। কিন্তু তোর মাকে দেখাশোনা করবার লাইগা তো একজন দরকার। তুই বিয়ে করলে তোর বউ তোর মায়েরে খেদমত করতো, তোর সেবা যত্ন করব। কেন শাদি করতে মানা করছো ভাই? মা, তুমি কি চাও আমি নাতাশার বিয়েটা অ্যাটেন্ড না করি? শান্ত কণ্ঠে কথাটি বলল শিমুল, ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। হ্যাঁ হ্যাঁ চাই মা, প্লিজ বিয়ের কথা বাদ দাও। শিমুলের যেদিন মন চাইবে ও সেদিনই বলবে আমাদের। বাবা তুই কোথাও যাস না, তোর বোনটার মন খারাপ হয়ে যাবে। ওকে, যাব না। আমি এখন ঘুমাবো, সো রাতে কেউ গিয়ে আমার ঘরের দরজায় নক করবে না। কথাটি বলে শিমুল সিঁড়ি বেয়ে ওপরের দিকে যাচ্ছিল। এমন সময় নীলুপা শিমুলকে উদ্দেশ্য করে বললেন, শিমুল, তুলিকে নিতে যাওনি কেন? শিমুল থমকে দাঁড়িয়ে পড়ল। আসলেই তো, তুলির কথা তো ওর স্মরণেই এলো না কি করে? সিঁড়ি থেকে নিচে নেমে শিমুল ওর মামির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুলি আসেনি? না আসেনি, আমি তো ভেবেছি তুমি নিয়ে আসবে, তাই আর কল করিনি। তুলিকে ফিরে আসার কথাও বলিনি। চিন্তিত সুরে কথাগুলো বলে উঠল নীলুপা। শিমুল থুতনিতে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে নাতাশা এবং ওর ছোট চাচার দুই ছেলেকে উদ্দেশ্য করে বলল, এই তোরা যাবি ওই বাড়িতে? ইয়েস, সত্যিই যাবে শিমুল ভাইয়া? হ্যাঁ যাব। তাহলে তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। নাতাশা এক দৌড়ে ওর ঘর থেকে বেরিয়ে এসে আদিব রাদিবের সাথে বাইরে দাঁড়িয়ে শিমুলের জন্য অপেক্ষা করছে। তুলিরে আনতে যাবি ভালো কথা, কিন্তু এতজন দাইছেছোস? শিমুলকে এই প্রশ্নটা করলো হালিমা বেগম। শিমুল হাসি মুখে তাকিয়ে বলল, আজ 2 বছর পর বড় মামিদের বাড়িতে যাব, তাই আমরা সব ভাই বোন মিলে সেখানে সারা রাত পার্টি করে সকালে ফিরে আসব। মামি, আপনার কোনো প্রশ্ন আছে? না না বাবা, তোমাদের বাড়ি যখন ইচ্ছা হবে তখন যাবে। কিন্তু খাবার দাবার? রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যাব। মা, আমি চলি। শিমুল বাড়ি থেকে বের হয়ে দেখলো আদিব ও রাদিব মিলে সিএনজি ঠিক করে ফেলেছে। শিমুল মুচকি হেসে সিএনজিতে উঠে বসলো। গভীর ঘুমে আচ্ছন্ন তুলি। ঘুমের ঘোরে তুলির মনে হচ্ছে কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুলি চোখ বন্ধ রেখে মাথার ওপর হাত বুলিয়ে দেওয়া সেই মালিকটার হাত স্পর্শ করতে চাইল, কিন্তু পারছে না। চট করে চোখ মেলে তাকিয়ে দেখলো অন্ধকার এই রুমটিতে ও ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী নেই। কিছুটা ভয় পাচ্ছে তুলি, তবুও মনের সাহস বজায় রেখে বিছানা থেকে নেমে লাইটের সুইচ অন করলো। পুরো ঘর আলোকিত হয়ে গেল। তুলি খুব ভালো করে তাকিয়ে দেখলো ঘরে আর কেউই নেই এবং জানালা বন্ধ। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। তুলি আতঙ্কে লাফিয়ে উঠল। এত রাতে কে আসবে ওদের ফ্ল্যাটে? আরও একবার কলিং বেল বাজতেই তুলি দরজা খোলার সিদ্ধান্ত নিল। শরীরে খুব ভালো করে ওড়না জড়িয়ে ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলে দিল। সারপ্রাইজ! তুলি দেখলো দরজার উপরে হাসি মুখে দাঁড়িয়ে আছে আদিব, রাদিব, নাতাশা। তুলি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নাতাশা এগিয়ে এসে তুলির হাতে চিমটি কেটে বলল, এবার বিশ্বাস হচ্ছে তো যে আমরা এসেছি? নাতাশার কাঁধে থাপ্পড় মেরে বসলো তুলি। এরপর নিজের হাতের ওপর হাত বুলিয়ে বলল, এত রাতে তোরা এখানে কি করে এলি? কারণ শিমুল ভাই আমাদের নিয়ে এসেছে। আদিবের মুখ থেকে শিমুলের নাম শুনে তুলি কিছুটা নয় অনেকটাই অবাক হয়ে গেল। তুলি দেখলো নাতাশা, আদিব, রাদিবের পিছনে আরও একটি মানুষ এসে দাঁড়িয়েছে, আর সে হলো শিমুল। তোদের বাড়িতে এসেছি বলে আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবি? বেশি কথা বলিস না নাতাশা, আয় ভিতরে আয়। তুলি দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়াতেই একে একে সবাই ফ্ল্যাটের ভিতর প্রবেশ করলো। আজ সারা রাত আমরা গল্প করব, আই এম সো এক্সাইটেড। নাতাশার কথায় তুলি শিমুলের মুখের দিকে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। সেই রাতে শিমুল বা তুলি কেউই ঘুমাতে পারেনি। পরদিন সকালে আদিব, রাদিব এবং নাতাশা ঘুম থেকে জাগার পর শিমুল, তুলি সহ শিমুলদের বাড়িতে ফিরে যায়। সে রাতের ঘটনার পর থেকে তুলি নিজেকে শিমুলের কাছ থেকে আরও গুটিয়ে নিয়েছে। বাকি সবার সাথে যেরকম আচরণ করছে শিমুলের সাথেও ঠিক সেই রকমই, কিন্তু পরিমাণে অল্প।
দেখতে দেখতে নাতাশার হলুদের দিন চলে এলো। সকাল 10টায় বাড়ির গেটের কাছে একটি সিএনজি এসে থামলো। সিএনজি থেকে নেমে এলো তুলির বড় বোন তৃণা ও তার স্বামী সুমন। এতক্ষণ ছাদে দাঁড়িয়েছিল শিমুল, কিন্তু যখন দেখতে পেল তৃণা আর ওর স্বামী এসেছে, ঠিক তখনই ছাদ থেকে নেমে গেল। তৃণা আর সুমন বাড়িতে প্রবেশ করে পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে কুশলাদি বিনিময় করলো। বাড়ির গুরুজনেরা সুমনের ব্যবহার দেখে অনেক খুশি। ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে তুলি, কারণ ও সুমনের সামনে পড়তে চায় না। তুলি যখন নিজের গা বাঁচানোর জন্য সুমনের সামনে যাচ্ছে না, ঠিক তখনই শিমুল এসে তুলির হাত ধরে ড্রয়িং রুমে বসে থাকা তৃণার সামনে গিয়ে দাঁড়ায়। শিমুলকে দেখে তৃণা হাসি মুখে জিজ্ঞেস করে, কিরে, কেমন আছিস? ভালো আছি, তোর কি অবস্থা? আছি ভালো। তোর এখনো এই অভ্যাসটা গেল না। শিমুলের হাতের মুঠোয় রাখা তুলির হাতের দিকে তাকিয়ে কথাটি বলল তৃণা। তোরও তো স্বভাবটা গেল না। আমি কি করি না করি সেখানে তোর কথা বলতেই হবে। শিমুলের এমন উত্তর শুনে তৃণা জোর করে মুচকি হেসে উঠল। শিমুল তুলির হাত ধরে সোফায় পাশাপাশি বসে পড়ল। তুলি সুমনের মুখোমুখি বসায় অপ্রস্তুত হয়ে পড়ছে। সুমনের লোলুপ দৃষ্টি তুলির পুরো শরীরে বিচরণ করছে। শিমুল বুঝলো কিনা জানা গেল না, কিন্তু শিমুল ফের তৃণাকে প্রশ্ন করলো, তুলির সাথে তোর কি এমন হয়েছিল যার কারণে তুই ওর হাতের আঙুল কেটে নিয়েছিস? ও, আমার নামে বিচার দেওয়া হয়ে গেছে? আঙুল কেটেছি, বেশ করেছি। ও কেন তোর দেওয়া আংটি পরবে? তুই কি ওর প্রেমিক নাকি স্বামী? তুলির দিকে কথাটি বলল তৃণা। তৃণার কথা শুনে শিমুলের কপালে শিরা ফুলে উঠেছে। তুলি আমার কে হয় সেটা পরে জানবি, তার আগে এটা তুই বল, তুলির সাথে এরকম একটা কাজ তুই কিভাবে করলি? তোর হাত কাঁপলো না? না, হাত কাঁপেনি, কারণ তুলির জন্য আমার মাকে তোর নানির কাছে অপমানিত হতে হচ্ছে। মামিকে নানির কাছে অপমানিত হতে হচ্ছে মানে? নানি? শিমুলের ডাক শুনে হালিমা বেগম ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে জিজ্ঞেস করলো, কিরে, ডাকোস কেন শিমুল? তৃণা কি বলছে? তুলির জন্য নাকি তুমি বড় মামিকে অপমান করেছো, আর এই জন্যই নাকি তৃণা তুলির এত বড় একটা ক্ষতি করেছে। তুলি কি করেছে? শিমুলের জোর গলার কথা শুনতে পেয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলো শিউলি, নীলুফা এবং তুলির ছোট চাচি। আমি বড় বৌমারে অপমান করবো কেন? আমি তো খালি ওরে বুঝাইছি যে তুলিরে যেন তোর থাইকা দূরে রাখে। এই কথা হই না, এই কাল নাগিনি ওর বইন্ডার আঙুল কাইটটা হালাই দিছে। হালিমা বেগমের কথা শুনে তৃণা ফুঁসে উঠছে। শিউলি এসে ওনার মায়ের পাশে দাঁড়িয়ে বললেন, মা, তুমি কেন বলেছো তুলি শিমুলের কাছ থেকে দূরে থাকবে? কারণ তোর পোলায় তুলিরে ভালোবাসে। ওর মতো মাইয়ারে আমার নাতি ভালোবাসবো কেন? বাপ নাই, ভাই নাই, শাদির পর আমার নাতির শ্বশুর বাড়ির আদর পাইব? এখন তো এই মাইয়া বিয়ের রাতে জামাইরেও খাইয়া বইয়া হইছে। দেখছস, আমি বারণ করছি দেখা, নয়তো আমার নাতিডারে খাইয়া ফেলাইতই পোড়া কপালি। মা, কি বলছো তুমি এসব? ভাইয়া আমাদের কি না করে দিয়েছে? তোমার ছোট ছেলেকে চাকরির টাকা দিয়েছে। আমার শিমুলের চাকরির জন্য যত টাকা লেগেছে সবই তো বড় ভাইয়া দিয়েছে। আর তুমি কি না বলছো আমার শিমুল শ্বশুরবাড়ির আদর পাবে না? তুলি না তোমার বড় ছেলের মেয়ে? ওকে নিয়ে কিভাবে তোমরা এতটা অন্যায় করতে পারো? আমার শিমুল যদি তুলিকে ভালোবাসে, এর যে খুশির সংবাদ আর কি বা হতে পারে? আমি তো খুশি খুশি তুলিকে আমার শিমুলের বউ হিসাবে মেনে নেব। শিউলির কথা শুনে উপস্থিত সকলেই লজ্জায় মুখ নিচু করে ফেলেছে। মামি, আপনার বড় মেয়ে আপনার ছোট মেয়ের আঙুল কেটে দিয়েছে, আর আপনি কিনা সবার কাছ থেকে গোপন করেছেন। কিন্তু কেন? নীলুফা বেগম চোখের পানি মুছে শিমুলকে বলল, তখন তৃণার বিয়ে ঠিক হয়েছে। এমন সময় যদি ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর নিষ্ঠুরতার খবর জানতো, তবে ওর বিয়ে ভেঙে যেত। তাই বুকে পাথর চেপে সবার কাছ থেকে এই ঘটনাটা গোপন রেখেছি। তুমি ছাড়া সবাই জানতো যে তুলির আঙুল অ্যাক্সিডেন্টে কাটা গিয়েছে। ইশফাক তো এসব কিছু জেনেই তুলিকে বিয়ে করতে রাজি হয়েছে। কেন ইশফাক তোমায় কিছু বলেনি? হয়তো নিজের হবু স্ত্রীর কমতি নিয়ে কারোর সামনে আলোচনা করতে চায়নি। শিমুল কথাটি বলে তৃণার পাশে গিয়ে দাঁড়ালো। এরপর সকলকে উদ্দেশ্য করে বলল, বাবা আর মা, তোমরা চাইতে না আমি বিয়ে করি? আজ বলছি, আমি তুলিকে বিয়ে করতে চাই তোমাদের অনুমতি নিয়ে। আমাকে বিয়ে করবি তো তুলি? শিমুলের কাছ থেকে হুট করে বিয়ের প্রস্তাব পেয়ে তুলি কিছু বলার সাহস হারিয়ে ফেলেছে। শিমুলের কাছ থেকে এমন সংবাদ শুনে শিমুলের বাবা মা খুশি হয়ে গেলেন। তৃণা আর হালিমা বেগমের মুখে আকাশের কালো মেঘ দেখা দিয়েছে। আমি শিমুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না, আমি ওনার যোগ্য না। কি আছে আমার? লেখাপড়া খুব বেশি নেই, হাতের আঙুল নেই, তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমি বিধবা।
আমি শিমুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না। কথাটি বলে এক দৌড়ে উপরের ঘরে চলে যায় তুলি। শিমুল সহ উপস্থিত সবাই অবাক হয়ে তুলি যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। এখন কি হবে শিমুল? তুলি তো রাজি হবে না। চিন্তিত ভঙ্গিতে কথাটি বললেন শিউলি। আমি জানি কি করে তুলিকে রাজি করাতে হবে। তোমরা কাজীকে কল করো, আজই তুলির সাথে আমার বিয়ে হবে। কথাটি বলে শিমুল সিঁড়ি বেয়ে তুলির পিছু পিছু চলে গেল। তুলি নাতাশার ঘরে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছে, এমন সময় শিমুল এই ঘরে এসে দরজার খিল এঁটে দিল। তুলি ব্যাগ গুছানো বাদ দিয়ে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো, তোমাকে আমি কি বলেছি তুমি শুনতে পাওনি শিমুল ভাইয়া? আমি তোমাকে বিয়ে করব না। কেন? আমার মধ্যে খারাপ কি আছে? তোমার মধ্যে কিছুই খারাপ নেই, কিন্তু আমি তোমাকে যতবার দেখি ঠিক ততবার মনে পড়ে যায় শুধুমাত্র তোমার কারণে ইশফাক মারা গেছে। যদি তুমি একটিবার আমার কলটা ধরতে তাহলে ইশফাক হয়তো বেঁচে থাকতো, আর আমি সমাজের কাছ থেকে এতটা লাঞ্ছনা পেতাম না। আমার কারণে ইশফাক কেন মারা যাবে? হ্যাঁ, আমি মানছি আমি সেদিন তোর কল রিসিভ করতে পারিনি, কিন্তু আমি যদি তোর কল রিসিভ করতামও তবু আমি ইশফাককে রক্ত দিতে পারতাম না, কারণ আমি এই এলাকাতেই ছিলাম না। এত দূর থেকে রওনা হলেও আমি সঠিক সময়ে পৌঁছাতে পারতাম না। ইশফাক আমার বন্ধু ছিল, আমিও ওর মৃত্যুতে কষ্ট পেয়েছি, কিন্তু তাই বলে ওর মৃত্যুর জন্য তুই আমাকে দায়ী করতে পারিস না তুলি। আমি কিছু জানতে চাই না, শুধু আমি এটা জানি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুই যদি আমাকে না বিয়ে করিস তবে আমি লাইসেন্স করা পিস্তল দুটো গুলি নিজের মাথায় চালিয়ে সুইসাইড করব তুলি। শিমুলের মুখ থেকে সুইসাইডের কথা শুনে তুলি শিমুলের দিকে তাকিয়ে দেখলো শিমুলের পকেট থেকে পিস্তল বের করে নিজের কপালের একপাশে ঠেকিয়ে তুলিকে কথাগুলো বলে, তুমি উল্টোপাল্টা কিছু করবে না, আমি করব। কারণ তোরা কেউই আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করিস না। এখন তুই বল কি করবি? আমি তোর কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না। তুই শুধু নামে মাত্র আমার স্ত্রী হয়ে থাকিস তুলি। তুই যদি আজ আমায় ফিরিয়ে দিস তবে আমি সত্যি সত্যি সুইসাইড করব। তুলি জানে শিমুল যেহেতু বলেছে তার মানে ও এই কাজটা করবে। ওর একটা না হয়তো শিমুলের মৃত্যুর কারণ হতে পারে। তুলি নিরুপায় হয়ে শিমুলকে বিয়ে করতে রাজি হয়ে গেল। সেদিন দুপুর 12টা নাগাদ তুলির সাথে শিমুলের বিয়ে হয়ে যায় পরিবারের সকলের উপস্থিতিতে। সন্ধ্যায় নাতাশার হলুদের অনুষ্ঠান নিয়ে সবাই যখন ব্যস্ত তখনই নাতাশা এসে জানায় তুলি ওর ঘরে নেই। শিমুল এক দৌড়ে নাতাশার ঘরে গিয়ে দেখে তুলি সেখানে নেই। শিমুল ধীর পায়ে খাটের ওপরে গিয়ে বসলো। এমন সময় শিমুলের মোবাইলে একটি মেসেজ এলো। শিমুল ঝাপসা নয়নে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলো, তুমি বলেছিলে না তোমার নামে মাত্র স্ত্রীর দরকার? এই দেখো, আমি তোমার নামে মাত্র স্ত্রী হয়ে চলে এলাম বহু দূরে। কখনো আমাকে খুঁজে পাবে না। ভালো থেকো, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও, কারণ আমি কখনো তোমার কাছে ফিরে আসবো না। বাবার পরে আমার জীবনে এমন একজন পুরুষ এসেছিল যার হাতে হাত রেখে নির্দ্বিধায় জীবনের বাকি পথ অতিক্রম করা যায়। সেই ছোট্টবেলা থেকে আমার জীবনের প্রত্যেকটি ধাপে আমি সেই মানুষটাকে আমার পাশে পেয়েছি। আমার পড়াশোনা, সমাজের কিছু কাপুরুষের খারাপ দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা, সব কিছু সেই পুরুষটা করে এসেছে একজন অভিভাবক হিসাবে। আমি এত কাল অবধি জেনে এসেছি সে শুধুই আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু পরে আমি জানতে পারলাম তার কেয়ারিংয়ের পেছনে শুধু আমার জন্য এক সমুদ্র ভালোবাসা ছিল। আর আমি এই এক সমুদ্র ভালোবাসাকে একজন শুভাকাঙ্ক্ষীর শুভকামনা ভেবে এসেছি। কিশোরী মন কখনো সেই মানুষটাকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চায়নি, চেয়েছিল, কিন্তু মার দাদির বারণ পেয়ে সেই চাওয়া হারিয়ে যায় কালের গর্ভে। শিমুল ভাইয়ের একটু আধটু কেয়ারিং, বকা, শাসন সব আমার মনে দাগ কেটেছে। নিজের মনের কাছে প্রশ্ন করার আগেই হঠাৎ ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে গেছে। বাবার হঠাৎ মৃত্যু, এরপর আমার বড় আপুর কাণ্ড, সবশেষে ইসফাকের সাথে আমার বিয়ের মাধ্যমে শিমুল ভাইয়ার সাথে আমার একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন তো সেই মানুষটা তোমার স্বামী, ভাগ্য তোমাদের মিলিয়ে দিয়েছে, তবে কেন তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? তাকে স্বপ্নে চাওয়ার মতন যোগ্যতা যে আমার নেই। কি নেই তার? ভালো চাকরি, গুড লুকিং, শার্প মাইন্ড। আর আমার কি আছে? না আছে লেখাপড়ার যোগ্যতা, বিধবার সাথে অকেজো হাত। চলে এসেছি আমি, কারণ আমাকে নিয়ে চললে বড় ওনাকে অপদস্থ হতে হবে। যদি কখনো সে তোমাকে খুঁজে পায় তখন তুমি কি করবে? তার কাছে ফিরে যাব, কিন্তু সে কখনোই আমাকে খুঁজে পাবো না।
এতটা আত্মবিশ্বাস ঠিক নয় তুলি, কারণ সে পুলিশ ডিপার্টমেন্টের লোক। তোমাকে খুঁজে বের করা তার জন্য বাম হাতের খেলা। সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে মুচকি হেসে ফেলল তুলি। আজ 4 দিন ধরে একটি এতিমখানায় অবস্থান করছে তুলি। তুলি শিক্ষকের সহায়তায় এই চাকরিটা পেয়েছে তুলি। এতিমখানার ম্যানেজারের মেয়ের সাথে বসে এতক্ষণ আলাপ করছিল তুলি। আমি আসছি তুলি, গতকাল সময় মতন চলে এসো বাকি বাচ্চাদের সাথে নিয়ে। জি, চলে আসবো। মেয়েটি অফিস থেকে বের হয়ে গেল। তুলি অফিস রুম থেকে বের হয়ে বাচ্চাদের রুমে চলে গেল। তুলির দায়িত্ব এখানকার বাচ্চাদের দেখাশোনা করা। কোনো খবর পেলি তুলির? শিমুলের মুখের সামনে এক লোকমা ভাত তুলে দিয়ে জিজ্ঞেস করলো শিমুলের মা শিউলি। তোমার ভাইজি তো আমাকে মেরে ফেলার জন্য পণ করে রেখেছে, বুঝলে? নয়তো এই শহরে যে জায়গায় ওর লাস্ট লোকেশন দেখাচ্ছে সেখানে গিয়ে দেখি বাস স্টপ। ও এই শহর থেকে বের হওয়ার আগে হয়তো ওর মোবাইলে সিম খুলে ফেলেছে, এরপর নতুন সিম লাগিয়েছে। একটু সুযোগ রেখে যায়নি তোমার ভাইজি। মা, আর খাবো না, ভালো লাগছে না। শিমুল এক গ্লাস পানি খেয়ে উঠে চলে গেল। শিউলি নিজের ছেলের জন্য ভীষণ খারাপ লাগছে। কই ছেলেটাকে এখন একটু সুখী দেখবে ভেবেছিল, আর তুলি কিনা না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। ভাগ্যিস সেদিন নাতাশার গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, কারণ শিমুলের পরিবারের সবাইকে বারণ করে দিয়েছিল যে শিমুলের সাথে তুলির যে বিয়ে হয়েছে এই খবর যেন কারোর কানে না পৌঁছায়। যদি একবার বিয়ের খবর জানতে পারে তবে বউ কই জিজ্ঞেস করে মাথা নষ্ট করে ফেলবে। সাথে নাতাশার বিয়েতে ইফেক্ট পড়বে। নাতাশার বিয়ে তো খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে। এখন তুলিকে খুঁজে পেলেই হলো। শিমুলের মা আর কিচ্ছু চায় না, ওনার কাছে ওনার সন্তানদের চেয়ে বড় আর কিছু নেই। শিমুল যখন ঘরে এলো তখন ওর মোবাইল বেজে উঠল। চার্জ থেকে মোবাইল বের করে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে শিমুলের বন্ধু শাকিল বলল, কিরে দোস্ত, আজ 1 তারিখ, মনে আছে তো তোর? আমার বিয়েতে আসবি না? নাকি নাতাশার বিয়েতে যাইনি বলে তুই আমার বিয়েতে আসবি না? মনে হয় না আসতে পারবো রে। এতদিন মানুষের নিখোঁজ হওয়া আত্মীয়কে খুঁজে বের করেছি, আর আজ কয়েকদিন ধরে তুলিকে খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কেন? তুলির আবার কি হলো? দোস্ত, তুলি আমাকে ছেড়ে এই শহর ছেড়ে চলে গিয়েছে। আরে বেটা, এ আর নতুন কি? তুলি সবসময় তোকে ছেড়েই চলে যায়। আছে কোথাও বেড়াতে গিয়েছে, চলে আসবে। শাকিল, পুরো কথাটা শুনে এরপর কথা বলিস ফাজিল। আরে তুলির সাথে আমার বিয়ে হয়েছে, ও আমার স্ত্রী। শিমুলের স্ত্রী তুলি। এই কথা শুনে শাকিল অবাক হয়ে জানতে চাইল কিভাবে এই ঘটনা সম্ভব হয়েছে। শিমুল একে একে সব ঘটনা খুলে বলল। সবটা শুনে শাকিল বলল, ও চায় না তোরা ওকে খুঁজে পাস, তাই এভাবে সিম বদলে ফেলেছে। যে নিজে থেকে হারাতে চায় তাকে কি করে খুঁজে পাবি? আচ্ছা, তুলি ছবি দিতে পারবি আমায়? অবশ্যই। তুই খুঁজে বের করতে পারবি? আরে বেটা, আমরা বিভিন্ন এলাকার থানায় তুলির ছবি দিয়ে রাখলে অবশ্যই কেউ না কেউ ওর খোঁজ আমাদের জানাবে। আচ্ছা, তোর হোয়াটসঅ্যাপে আমি ছবি দিয়ে দেব। প্লিজ দোস্ত, একটু চেষ্টা করিস। চেষ্টা করব মানে? আমার বন্ধুর জীবনের প্রশ্ন। ভালো থাকিস দোস্ত, আর চেষ্টা করিস আবার বিয়েতে আসার। আমি, রনি, সজীব, সাব্বির সবাই আমরা তোর অপেক্ষায় আছি। কবে থেকেই আমরা সবাই প্ল্যান করে রেখেছি কবে তোর সাথে দেখা করব। চেষ্টা করব। তুই একটু চেষ্টা করে দেখ তুলির কোনো খবর জানতে পারিস কিনা। ওকে, ভালো থাকিস। শিমুল কল কেটে দিল। এরপর ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটি ছবি বের করলো। ছাই রঙা 3 পিস পরনে, ঘোমটা দেওয়া তুলি, আর মেরুন শার্ট, কালো জিন্স পরনে শিমুল। সেদিন এক মুহূর্তের জন্য হলেও স্বামী স্ত্রী হিসেবে তুলি আর শিমুল পাশাপাশি বসেছিল। এই মুহূর্তটা হচ্ছে শিমুল আর তুলির বিয়ের পরের। ছবিতে সেদিন তুলির মুখ দেখে বোঝার উপায় নেই যে ও বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। তোকে ভালোবাসার পর থেকে আমি যতদিন ধরে কষ্ট পাচ্ছি, এই সব কিছু আমি সুদে আসলে ফেরত নেব তোর থেকে। খালি তোকে একবার পেইনি, এরপর তোকে আমার বুকের মাঝে চেপে রাখবো তুলা। এই বুকের মায়ায় পড়ে তুই আর কোনোদিন কোথাও যেতে চাইবি না আমাকে ছেড়ে। ছবিতে থাকা তুলির দিকে তাকিয়ে কথাগুলো বলছে শিমুল। এমন সময় মোবাইল বেজে উঠল শিমুলের। শাকিল কল করেছে। হ্যালো দোস্ত, মনে কর তুই তোর বউকে পেয়ে গেছিস। বাসে উঠে রওনা হ, তোর বউ এই শহরেই আছে। শিমুল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পুরো শরীর কাঁপছে। তুলিকে পাওয়া গেছে, এই সংবাদটা পাওয়ার জন্য আজ 4 দিন শিমুলের কান দুটো যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর আজ সেই অপেক্ষার অবসান ঘটল। তুই সত্যি বলছিস শাকিল?
আরে হ্যাঁ বেটা, সত্যি বলছি। তুই রওনা হ এখনই। তোর পরিবারের কারোর সাথে বলবি না যে তুই তুলির খোঁজ পেয়ে যাচ্ছিস, নয়তো তুলির পরিবারের কেউ তুলির সাথে যোগাযোগ করে তুলিকে অ্যালার্ট করে দিতে পারে। ওকে ওকে, বলবো না, আমি রওনা দিচ্ছি। শিমুল মোবাইল রেখে লাগেজ গুছিয়ে ওর মা এবং বাবার থেকে অন্য কেসের কথা বলে বিদায় নিয়ে রওনা হলো। সকালে ঘুম থেকে জাগার পর তুলি তাড়াহুড়ো করে এতিমখানার বাচ্চাদের জাগিয়ে তুলল। এরপর ওদের ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে তৈরি করে নিজেও তৈরি হয়ে নিল। তারপর একটি মিনি বাস এতিমখানার গেটের কাছে এলে তুলি এবং ইয়াসমিন খালা মিলে বাচ্চাদের নিয়ে রওনা হয় এতিমখানার ম্যানেজার কামরুল হাসানের বাড়িতে। চলন্ত বাসে বসে জানালা দিয়ে শহরের অকৃত্রিম সৌন্দর্য দেখে মুগ্ধ তুলি। শহরের সবুজাভ প্রাকৃতিক সৌন্দর্য যেন এই শহরের সৌন্দর্যের মাঝে বিদ্যমান। তুলিকে একবার ইয়াসমিন খালা বলেছিল, একটি জায়গা আছে, যদি একবার সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুলি দেখে তবে মুগ্ধ হয়ে আর সেখান থেকে আসতেই চাইবে না। অবশেষে বাস এসে থামলো একটি বাংলো বাড়ির সামনে। এতিমখানা ট্রাস্ট থেকে নাকি এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে কামরুল হাসানকে। উনি পরিবার নিয়ে থাকেন এই বাড়িতে। এক ছেলে পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে, আর মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। সেই মেয়ের বিয়ে ঠিক হয়েছে এখানকার স্থানীয় থানার পুলিশ এসআইয়ের সাথে। সেই বিয়ে উপলক্ষে আজ তুলি, ইয়াসমিন খালা সহ এতিমখানার বাচ্চাদের নিয়ে আজ এই বাড়িতে এসেছে। তুলি আর ইয়াসমিন খালার সাহায্যে একে একে 15 জন বাচ্চা বাস থেকে নেমে বাড়ির গেট দিয়ে ঢুকে পড়ল। বাচ্চাদের দেখতে পেয়ে কামরুল হাসান হাসি মুখে এগিয়ে এলো গেটের কাছে। এরপর সব বাচ্চাদের বাড়ির ভিতরে যেতে বলে তুলির সামনে এসে দাঁড়ালেন কামরুল হাসান। তুলি আর ইয়াসমিন খালা কামরুল হাসানকে সালাম দিলে কামরুল হাসান সালামের উত্তর দিয়ে বললেন, কোনো সমস্যা হয়নি তো? আর তুলি, কেমন অনুভূতি হচ্ছে বাচ্চাদের সাথে কাজ করতে পেরে? অনেক দামি অনুভূতি অনুভব করছি স্যার, চাইলেও আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। বাচ্চারা অনেক ভালো এবং প্রাণবন্ত। ওদের সাথে দেখা হওয়ার পর থেকে জগতের এক নতুন পৃথিবী আবিষ্কার করতে পেরেছি। আমি বুঝতে পারছি, তোমার ম্যাডামের অনুরোধে তোমাকে এরকম একটা জবে আমি হায়ার করেছি তুলি। বাচ্চাদের হ্যান্ডেল করতে গেলে একজন ধৈর্যশীল নারীর প্রয়োজন ছিল, এবং তোমার ম্যাডামের কারণে হোক আমি বাচ্চাদের জন্য একজন যোগ্য মানুষই খুঁজে পেয়েছি। ওরা তোমাকে এই কদিনে ভালোবেসে ফেলেছে এবং তুমিও ওদের ভালোবেসে আগলে রাখছো। সবই আপনাদের দোয়ায় স্যার, দোয়া করবেন আমি যেন ওদের আগলে রাখতে পারি। তা তো বটেই। তোমরা ভিতরে যাও, তোমাদের আন্টি এবং সোমা তোমাদের জন্য অপেক্ষা করছে। তুলি আর ইয়াসমিন খালা একসাথে বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করতেই তুলির সাথে সর্বপ্রথম দেখা হয়ে গেল কামরুল স্যারের মেয়ে সোমার সাথে। সোমা তুলিকে দেখে হাসি মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, এত দেরিতে কেন এলে? কোথায় দেরি করে এলাম? মাত্র তো সকাল 9টা বাজে। বাচ্চাদের ঘুম থেকে জাগিয়ে তুলে তৈরি করিয়ে খাবার খাইয়ে এরপর আমি আর ইয়াসমিন খালা মিলে চলে এলাম। যাই হোক, চলে এসেছো ভালো হয়েছে। এখন চলো, আমার সাথে একজন আছে যার সঙ্গে আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার সঙ্গে তোমার দেখা হলে মোটেও খারাপ লাগবে না। কিন্তু কে সে? আছে একজন, চলো তুমি আমার সাথে। আর ইয়াসমিন খালা, তুমি ড্রয়িং রুমে বসো, আমরা আসছি কিছুক্ষণের মাঝেই। সোমা তুলির হাত ধরে বাড়ির বাইরে বের হয়ে এলো। এরপর বাড়ির ডান দিকে গার্ডেন এরিয়ায় হেঁটে যাচ্ছে। সোমার অনেক নাম না জানা ফুলের গাছ লাগিয়ে রাখা এরিয়ার এসে তুলি হাত দিয়ে ছেড়ে দিল। তুলি এত ফুলের গাছ একসাথে দেখে মুগ্ধ হয়ে গেল। সোমা ছাড়াও যে এই জায়গায় একজন আছে, কেউ উপস্থিত, এটা টের পায়নি তুলি। এই সুযোগে সোমা এই জায়গা থেকে প্রস্থান নিল। তুলি যখন ফুল দেখতে ব্যস্ত তখনই কেউ এসে তুলির কানে কানে ফিসফিসিয়ে বলে, নতুন বিয়ে করা স্বামীকে ফেলে কিভাবে চলে এসেছিস তুলা? তুলি চট করে ঘাড় ঘুরিয়ে দেখলো শিমুল ওর সামনে দাঁড়িয়ে আছে। তুলি তার মনকে বোঝানোর জন্য কাঁপা কাঁপা হাতে শিমুলের গাল স্পর্শ করলো। তুলির হাত শিমুলের গাল স্পর্শ করতেই তুলি বুঝতে পারলো সত্যি তার শিমুল তার সামনে দাঁড়িয়ে আছে। কি চমকে গেলি তো আমাকে দেখে? কি ভেবেছিলি তুই আমাকে ফেলে চলে আসবি আর আমি তোকে খুঁজে পাবো না? তুমি জানলে কি করে আমি এই শহরে আছি? আমি শিমুলকে জানিয়েছি ভাবিজান। তুলি তাকিয়ে দেখলো শাকিল দাঁড়িয়ে আছে। শাকিল ভাই তো শিমুল ভাইয়ের বন্ধু। আপনি এই শহরে থাকেন শাকিল ভাই? হ্যাঁ, আর কামরুল হাসান মানে তোর স্যার, আমার হবু শ্বশুর, মানে সোমা আপুর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। শাকিল হাসি মুখে মাথা নাড়িয়ে সায় জানালো। তুলি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনিট 5 মতন।
শিমুল তুলির মনের অবস্থা বুঝতে পেরে তুলির সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। এরপর তুলির মুখ দুই হাতের আঁচলে নিয়ে বলল, তুই তো সব রকমের রাস্তা বন্ধ করে এসেছিস যেন আমি তোকে কোনোভাবে খুঁজে না পাই। ভাগ্যিস গতকাল রাতে শাকিলের সাথে তোর ব্যাপারে আলাপ করেছিলাম। তোর ছবি শাকিলের হোয়াটসঅ্যাপে দেওয়ার কিছুক্ষণ পর শাকিল আমাকে জানায় এখানে আসতে। আমি চলে এলাম এখানে। বাস স্ট্যান্ডে নামার পর শাকিল আমাকে নিয়ে আসে এই বাড়িতে। সোমার সাথে পরিচয় করিয়ে দেয়। সোমা আমাকে জানায় তুই 3 দিন আগে এখানকার এক এতিমখানায় বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিস। গতকাল শাকিলের কথা ছলে সোমাকে তোর ছবি দেখিয়েছিল, আর সোমা তোর ছবি দেখেই চিনতে পারে। শাকিল আমাকে গতকাল যখন বলল চলে আসতে তোকে পাওয়া গেছে, জানিস না আমি যেন পারছিলাম না, পাখির মতন এই শহরে উড়ে চলে আসি। আজকের সকালটা আমার কাছে অন্যরকম তুলি, কারণ আজ সকালে তোকে খুঁজে পেয়েছি। আর কোনোদিনও তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। কিন্তু আমি যে চাই না তোমার কাছে ফিরে যেতে। তুলির মুখে এমন কথা শুনে শিমুল ইশারায় শাকিলকে বলল এই জায়গা থেকে চলে যেতে। শাকিল শিমুলের ইশারা পেয়ে এই স্থান ত্যাগ করে। শিমুল তুলির হাত ধরে বলে, কিছু কথা বলবো, শুনবি? তোর জীবনের কিছু আনসলভ ম্যাথ আজ আমি সলভ করে দেব, তুই শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। তুলি মাথা নাড়িয়ে সায় জানিয়ে মাথা নিচু করে বসে পড়ল পাশে রাখা বেতের চেয়ারে। শিমুল দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে তুলির উদ্দেশ্যে বলতে শুরু করলো, কোনো এক ষোড়শী কন্যাকে সাদা শাড়ি পরনে দেখে তার প্রেমে মজেছিলাম। সে গান গাইবে বলে সেদিন সাদা শাড়ি, চোখে কাজল আর খোপা বাঁধা চুলে বেলি ফুলের মালা জড়িয়েছিল। সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে আমার ছোট বোন নাতাশাকে বলেছিলাম তোর সাথে স্কুলে যাব। বোন আর আমাকে বারণ করেনি সেদিন। স্কুলে যাবার প্রতিমধ্যে আমার বোন একজনকে স্কুলে নিয়ে যেতে হবে বলে জানায়। আমি বুঝতে পারি নাতাশা কার কথা বলছে। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করি সেই মেয়েটির জন্য। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সে আমার সামনে আসে তার চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে। সেদিন তাকে দেখে জীবনে প্রথমবারের মতন উপলব্ধি করলাম জীবনে খুব ভালো মতন বেঁচে থাকার সাথে কাউকে খুব কঠিনভাবে ভালোবাসতে না পারলে এই জীবনের কোনো লক্ষ্যই থাকতে পারে না। দামি ড্রেস, আলিশান বাড়িতে থাকা, ভালো স্যালারির ভেতরে চাকরি করা যদি কারো জীবনের লক্ষ্য হয়, তবে আমি বলবো এর সাথে আরও একটি লক্ষ্য থাকা প্রয়োজন, আর তা হলো ভালো মনের একটা মানুষকে ভালোবেসে আগলে রাখা। সেদিন সে একটা গান গায়, সবাই মন্ত্রমুগ্ধের ন্যায় ওর গান শুনেছিল, আমিও শুনেছিলাম, কিন্তু সবার আড়ালে লুকিয়ে। তার গান শেষ হওয়ার পর বোধ হয় আমি সবচেয়ে বেশি হাততালি দিয়েছিলাম আর বলেছিলাম তুই গান অনেক সুন্দর করে গেয়েছিস, কিন্তু সবার করতালিতে আমার উচ্ছ্বাসিত স্বর চাপা পড়ে গিয়েছিল। আমি যে ওর গান শুনে মুগ্ধ হয়েছি এই কথাটা ওকে বলতে লজ্জা পাবো বলে মিথ্যা বলেছিলাম যে আমি একটা কাজে স্কুল থেকে বের হয়ে গিয়েছিলাম। এরপর নানান বাহানায় ওর সাথে আমার দেখা হচ্ছিল আর আমি নানান বাহানায় ওর প্রেমে পড়ছিলাম। একবার নতুন বছরকে বরণ করে নেওয়ার সময় ওকে বলেছিলাম আগামী 5 বছর পর ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমি আর তুই ফানুস ওড়াবো। সে এটা শুনে কি বলেছিল জানিস? বলেছে, তোমার বউ কি আমাকে তোমার সাথে দাঁড়িয়ে ফানুস ওড়াতে দেবে? কতটা বোকা হলে একটা মানুষ এরকম সোজা কথার উল্টো মিন করতে পারে। একদিন আমার পুলিশের চাকরির অ্যাপয়েন্টমেন্ট এলো, সবার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। যাবার আগে ওকে একটা আংটি দিয়ে এসেছিলাম আর বলে এসেছিলাম যেন এই আংটি ওর কাছে সব সময় রাখে। ও রেখেছিল, কিন্তু এই আংটিটার জন্য সে তার আঙুল হারায়, অথচ আমি জানতে অবধি পারিনি তার সাথে কি হয়েছিল। এরপর থেকে আস্তে আস্তে ওর সাথে আমার যোগাযোগ কমতে লাগলো। ওর বড় বোন একদিন আমার হাতে আংটি তুলে দিয়ে বলেছিল তুলিকে ভুলে যেতে। আমি মনে করেছি তুলি আমাকে এই আংটি ফেরত দিয়ে দিয়েছে। বড় মামা মারা গেল, এরপর আমার বন্ধুর সাথে ওর বিয়ে হলো। আমি কিছু বলতে পারিনি কাউকে। আমি বলতে পারিনি যে আমি ওকে ভালোবাসি। আমি শুধুই ওকে ভুল বুঝেছি যে ও ইচ্ছে করে আমার সাথে যোগাযোগ রাখেনি। ভাগ্যের পরিহাসে ওর বিয়ের দিন রাতে কার অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায়। ওর স্বামীকে রক্ত দিলাম না কেন এটা নিয়েও আমার সাথে প্রায় মনোমালিন্য করেছে। আমার ভুল ভাঙলো, অতঃপর তাকে বিয়ে করলাম ভয় দেখিয়ে, এই বলে যে আমি সুইসাইড করব। বিয়ে হওয়ার পর তাকে আধ ঘন্টার জন্য চোখের আড়াল করেছিলাম, ব্যাস অমনি তিনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন।
আর আজ 4 দিন পর তাকে খুঁজে পেয়েছি আমি। তুই বুঝতে পারছিস তুলা আমি কার কথা বলছি? শিমুল কথাটি বলে তুলির মুখের দিকে তাকিয়ে আছে। তুলি মাথা নিচু করে হিঁচকি তুলে কাঁদছে। তুলি ভাবতেও পারছে না যে এই মানুষটা তাকে কত সময় ধরে ভালোবেসে আসছে। এই মানুষটাকে সে কতই না গালমন্দ করেছে, অথচ সেই মানুষটা হাসি মুখে সব সহ্য করেছে। শিমুল তুলির পাশে গিয়ে বসে পড়ল। হাত বাড়িয়ে তুলির চোখের পানি মুছে দিয়ে শিমুল বলল, আমি কিন্তু স্বামী হিসাবে খারাপ মানুষ হব না। চাইলে তুই আমার হাত ধরে জীবনের বাকি পথ চলতে পারিস, কিন্তু আমার তো যোগ্যতা নেই তোমার স্ত্রী হওয়ার। যোগ্যতা দিয়ে সংসার বা ভালোবাসা হয় না। তোর মনের সাথে আমার মনের মিল হলেই চলবে। যোগ্যতা দিয়ে বরং কম্পেয়ার করা যায়। তোকে আমি ভালোবাসি, তুই আমার স্ত্রী, এটাই আমি জানি। তোর যোগ্যতা আমার কাছে আকাশচুম্বী। কে কি বললো সেটা আমার কানে নেওয়ার সময় নেই তুলা। চল না, জীবনের বাকি সময়টুকু দুজন দুজনের জন্য উপভোগ করি। একটিবার আমার হাত ধরে দেখ, অভিযোগ করার সুযোগ দেব না তোকে। শিমুলের কথাগুলো শুনে তুলির মনে হলো শিমুল সত্যি বলছে। আর আজ যদি এই মানুষটাকে ফিরিয়ে দেয়, তবে তুলির জীবন থেকে আজ আবারও মূল্যবান কিছু হারিয়ে যাবে, চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। তুলি শিমুলের বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে বলল, এই হাত কখনো ছেড়ে দেবে না তো? না, কখনো ছাড়বো না। তুই শুধু শক্ত করে আমার হাতটা ধরে রাখিস, বাকিটা আমি সামলে নেব। শিমুল তুলির হাত মুঠোয় নিয়ে বলল। তুলি শিমুলের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ দৃষ্টিতে। শিমুল তুলির চাহনি দেখে বুঝতে পেরে তুলির কানে কানে ফিসফিস করে বলল, তোর স্বামী আমি, চাইলে বলতে পারিস দরজা আটকে দিন রাত তোর চোখের সামনে বসে থাকবো। বাট এখানে বিয়ে বাড়িতে এসে আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে লোকে ভাববে তুই তোর স্বামীকে সন্দেহ করে চোখে চোখে রাখছিস। তুলি শিমুলের মুখ থেকে এহেন কথা শুনে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। শিমুল তুলার লজ্জিত মুখ দেখে হাঁ হাঁ করে হেসে উঠল। সময় এসে শিমুলকে কামরুল হাসানের সাথে পরিচয় করিয়ে দেয়। কামরুল হাসান মেয়ের কাছ থেকে তুলির আসার ঘটনাটা সংক্ষেপে বুঝিয়ে বলে। সবটা শুনে অবাক হন কামরুল হাসান এবং ইয়াসমিন। কামরুল হাসান শিমুল এবং তুলিকে সোমার বিয়ের উপলক্ষে ওনাদের বাড়িতে থাকার আমন্ত্রণ জানায়। শাকিল ও সোমা নবদম্পতির বিয়ের আনুষ্ঠানিক শেষ করে শিমুল আর তুলি 2 দিন পর পথে রওনা হওয়ার দিন ভোরে শিমুলের মোবাইলে কল করে শিমুলের মা। শিমুল রিসিভ করতেই শিমুলের মা বলে ওঠে, হ্যালো শিমুল, কেমন আছিস বাবা? ভালো আছি মা, একটা গুড নিউজ আছে, শুনবে? বল। তুলির খোঁজ পেয়েছি। সত্যি? কোথায় পেয়েছিস? আমার বন্ধু শাকিল আছে না, ওর মাধ্যমে পেয়েছি। একটু পর রওনা দেব আমি আর তুলি। বাকি সবাইকে সুসংবাদ জানিও। আচ্ছা দিব। শোন শিমুল, একটা কথা বলবো বাবা, তুই আবার তুলিকে বলিস না, ও এলে শুনতে পারবে। শিমুল ভুরু কুঁচকে ফেললো ওর মায়ের কথা শুনে। ঘুমন্ত তুলির পাশ থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে শিমুল মোবাইলে ওর মাকে বলল, বলো মা, খারাপ কিছু হয়েছে? ত্রিনা ওর স্বামীকে গতকাল রাতে খুন করেছে। ওর স্বামী নাকি গতকাল রাতে কোনো এক মেয়েকে নিয়ে ওদের ফ্ল্যাটে গিয়েছিল। ত্রিনা উপস্থিত থাকা সত্ত্বেও এসব সহ্য করতে না পেরে রান্নাঘরে দা ছিল, ওটা দিয়ে ওর স্বামীকে মেরে ফেলেছে। পরে আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুমনের লাশ আর ত্রিনাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। ত্রিনার স্বামী মানুষের নামে জানোয়ার ছিল, নিজের স্ত্রীর বোনের দিকে খারাপ দৃষ্টি দিয়েছিল। আর ত্রিনার কথা কি বলবো, বোনের কথা বিশ্বাস না করে স্বামীর কথা বিশ্বাস করেছিল। বড় মামিকে সামলাও, আমরা আসছি। শিমুল কল কেটে দিয়ে জানালার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, একদিন আমরা সবাই আমাদের কৃতকর্মের শাস্তি পাব। তাই জন্ম হোক যথা, তথা কর্ম হোক ভালো। সমাপ্ত। গল্প স্মৃতির আড়ালে। লেখিকা তাহমিনা আক্তার।